হ্যালো গাইস, তিয়াশা ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই। প্রথমেই মাফ চেয়ে নেব, এবারের ভিডিওটা আপলোড করতে একটু বেশি দেরি করে ফেলেছি। আমি খুব অসুস্থ ছিলাম, এর জন্য একটু দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড করতে। যাক, এবার ফিরে আসি ভিডিওতে। আজ 7 জুন 2025, এখন সকাল 6:30 বাজে, 6:30 বাজে। তো সবাই মিলে আমরা একটু ছাদে চলে এসেছি, কারণ কাঞ্চনজঙ্ঘার একটু দেখা পাওয়া গেছে। আকাশ যদিও বা খুব একটা পরিষ্কার না, মেঘলা আছে একটা সাইড, কিন্তু একটা সাইড আবার একটু পরিষ্কারও আছে, সেখান দিয়ে খুব অল্প করেই একটু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমাদের নর্থ বেঙ্গল আসাটাই 4 দিন পরে সার্থক হলো। একটু খুব অল্প হলেও আমরা একটু কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছি। এই হলো আমাদের হোটেল কুঞ্জের কিচেন। দাদারা এখন আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করছেন। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে বাটার টোস্ট আর কলা, ডিম সিদ্ধ, মিষ্টি। আমরা ব্রেকফাস্ট সেরে আজকে আমরা রোপওয়ে রাইড করতে বেরোবো। এই হলো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি রোপওয়ের জন্য। আচ্ছা, আপনাদের বলে রাখি, আমাদের রোপওয়ে টিকিট কাটার জন্য আগে থেকেই 2-3জন ওরা চলে গেছে। রোপওয়েতে বিশাল লাইন পড়ে শুনেছি, সেখানে লাইন দেওয়ার জন্য। আর আমরা এখন ব্রেকফাস্ট করে, আর ওদের যারা 3জন গেছে তাদের ব্রেকফাস্টটা প্যাক করে নিয়ে আমরাও এখন যাচ্ছি রোপওয়ের উদ্দেশ্যে। আমরা রোপওয়ের সামনেই চলে এসেছি। এখানে একটা স্কুল রয়েছে। স্কুলটা, এই ইয়ারিয়া বইটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। ওই বইটাতে এই বইটার শুটিংটা হয়েছিল। এই স্কুলটার নাম হচ্ছে সেন্ট জোসেফ স্কুল। আমরা রোপওয়ের টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। আমাদের মধ্যে যেই 3জন আগে চলে এসেছিল লাইন দেওয়ার জন্য, তাদেরকে খাবারটা দিয়েছি, তারাও খাবারটা খেয়ে নিয়েছে। টিকিটের লাইন দেখুন, কি বিশাল লাইন পড়েছে। আচ্ছা, আপনাদেরকে বলে দিই, পিক সিজনে কিন্তু 10টা থেকে 2টো পর্যন্ত রোপওয়ে খোলা থাকে, আর অফ সিজনে 10টা থেকে 4টে পর্যন্ত রোপওয়ে খোলা থাকে। প্রচুর লাইন পড়েছে। আমরা সকাল 8টার সময় আমাদের মধ্যে 3জন যারা এসেছিল টিকিট কাটতে, তারা এসেছে এখানে। আর আমরা প্রায় 2:15 পরে এখানে রোপওয়েতে উঠতে পেরেছি। বিশাল লাইন। চলুন, আমাদের লাইনটা মোটামুটি অনেকটা কাছে এগিয়ে এসছে। দেখুন কেবিল কারগুলো যাচ্ছে কিভাবে, দারুণ লাগছে। কিন্তু উত্তেজনা এখন চরম পর্যায়ে গেছে, কাছাকাছি এগিয়ে এসছি তো, এর জন্য মনে হচ্ছে কতক্ষণে আমরাও রোপওয়েতে গিয়ে উঠব। আপনাদেরকে জানিয়ে রাখি, রোপওয়ে যে টিকিটের ব্যাপারটা আছে সেটা হচ্ছে বড়দের জন্য 200 টাকা আর বাচ্চাদের জন্য 100 টাকা করে, আর 3 বছরের নিচের বাচ্চাদের ফ্রি থাকে। সকল প্রতীক্ষার অবসান করে এবারে আমরাও উঠে পড়েছি কেবিল কারে। সবাই একটু ক্যামেরার সামনে তাকিয়ে হাই টাই বলে দিচ্ছে। এই আমাদের যাত্রা শুরু হলো। আরে বাবারে, কি দোলা দুলছে! প্রথমটায় কিন্তু বেশ ভয় লাগছিল, তারপরে আর অতটা ভয় লাগছিল না। আমাদের পুচকিটাকে দেখুন, ওর দুষ্টুমি যেমন এমনি সময় তেমনি কেবিল কারের মধ্যেও একই রকম নড়ছে চড়ছে, ভয়টাই একদম নেই। দারুণ লাগছে কিন্তু।
কি সুন্দর লাগছে দেখুন। আমরা এখন অনেকটা উঁচুতে, আর নিচে বিশাল জঙ্গল, তার মাঝখান দিয়েই চা বাগান, আবার রাস্তাও তার মাঝখানে মাঝখানে দেখা যাচ্ছে, কোথাও 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 নদীও দেখা যাচ্ছে। এই দার্জিলিং রোপওয়ে হলো ভারতের প্রথম কেবিল কার ব্যবস্থা, আর এটা 1968 সালে চালু হয়েছিল। এই দার্জিলিং রোপওয়ে দার্জিলিংয়ের নর্থ পয়েন্টকে রামমান নদীর তীরে অবস্থিত সিংলার সাথে সংযুক্ত করে। সত্যি অদ্ভুত সুন্দর। আমার আর তিয়াশার এই দ্বিতীয়বার এই রোপওয়েতে ওঠা। আমরা মুসৌরিতে গেছিলাম, তখনও রোপওয়েতে উঠেছিলাম, তবে তিয়াশা তখন ব্লগ করতো না, আর অনেক ছোটও ছিল। খুব ভালো লাগছে, সত্যি দারুণ লাগছে। দার্জিলিং রোপওয়েতে টোটাল 16টি কেবিল কার আছে, আর প্রত্যেকটিতে 6 জন করে যাত্রী বসতে পারে। আপনারা দার্জিলিং ঘুরতে আসলে অবশ্যই রোপওয়ে রাইডটা করবেন, সত্যিই ভালো লাগবে, দারুণ লাগছে। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, প্রত্যেক মাসের 19 তারিখ করে আপনার এই মেনটেন্যান্সের জন্য কেবিল কার বন্ধ থাকে। রোপওয়ে রাইডের টাইমিং হচ্ছে 40 মিনিট, যেতে 20 মিনিট আর ফিরতে আবার 20 মিনিট। আর এই যে যাতায়াত যে রাস্তাটা, সেই রাস্তার দৈর্ঘ্য 5 কিলোমিটার, 2.5 কিলোমিটার করে। তবে হ্যাঁ, রোপওয়ে আপনাকে যেখানে স্টপেজ দেবে, আপনাকে যেখানে নামাবে ওপারে নিয়ে গিয়ে, সেখানে আপনি খানিকটা টাইম স্পেন্ড করতে পারবেন। সেখানে একটা ক্যাফেটেরিয়াও আছে, আপনি কফি খেলেন বা কিছু ছবি টবি তুললেন। জায়গাটা ভারী সুন্দর, সেটাও দেখাবো আপনাদেরকে। নিচে দেখুন চা কর্মীরা, চা বাগানের কর্মীরা ওখানে চা তুলছে, তারা আবার আমাদের দেখে হাত নাড়াচ্ছে। কি ভালোই না লাগছে, আমি তো বারবার একই কথা বলছি, দারুণ লাগছে সত্যি। আপনারা আসলে অবশ্যই রোপওয়ে রাইড করবেন, আমার তো মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে। এই রোপওয়ে রাইডের মধ্যে আপনি খানিকটা দার্জিলিং শহরকে দেখতে পারবেন, চা বাগানের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পারবেন, খানিকটা নদী দেখতে পারবেন। সত্যি মানে দারুণ দারুণ দেখতে, আপনি মানে উপভোগ করতে পারবেন, মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন, খুবই ভালো লাগবে। আজ সকালে কাঞ্চনজঙ্ঘার একটুখানি দেখা পাওয়া গেছে ঠিকই, তবে আকাশ তো সেভাবে পরিষ্কার না। আপনি এই রোপওয়ে রাইডের টাইমে যদি আকাশটা পরিষ্কার পান, তাহলে কিন্তু তুষারাবৃত শৃঙ্গও দেখতে পারবেন। দেখুন, আর একটা কেবিল কার আমাদের পাশ দিয়ে চলে গেল। আকাশ দেখেছেন কিরকম কালো হয়ে রয়েছে। কেবিল কার থেকে এখন আমরা নেমে পড়েছি। আপনাদের আগেই বলেছিলাম না, ওপারে নিয়ে গিয়ে একটা স্টপেজ দেবে, তো এইখানে আমাদেরকে নামিয়েছে। এটা হচ্ছে রঙ্গিত ভ্যালি। এখানে দেখুন একটা বড় টেবিল, আর চারপাশ দিয়ে অনেকগুলো চেয়ার রয়েছে। আমরাও সবাই চেয়ার নিয়ে বসে পড়েছি, আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওখানটা হচ্ছে ক্যাফেটেরিয়া, ওখান থেকে কফির অর্ডার দিয়েছি আমরা। 7 জুন গোটা দিনটাই আমাদের রোপওয়ে রাইড করতেই কেটে গেছিল। এই জায়গাটার সৌন্দর্য এত সুন্দর, সত্যিই মন ভরে যায়। একটা জায়গায় দেখলাম বটে, একটা স্পটই ঘুরলাম, কিন্তু তবুও সত্যিই মনটা একদম খুশিতে ভরে গেল। এই রোপওয়ে রাইড করে আমরা হোটেলে ফিরে গেছিলাম। আপনারা যদি আসেন অবশ্যই এখানে একবার আসবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে আশা করি। পাহাড় সবসময় সুন্দর, তাও যদি হয় আবার নর্থ বেঙ্গল, তাহলে তো কোনো কথাই নেই। যাকে এই সৌন্দর্য বুকে করে নিয়ে আমরাও আজকে হোটেলে ফিরছি।
আজ 8 জুন 2025। আমরা সকালে ব্রেকফাস্ট করে একবারে সমস্ত লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ আজ রাতে আমাদের ট্রেন। আজ আমরা ঘুরতে ঘুরতে জলপাইগুড়ি প্ল্যাটফর্মে গিয়ে ঢুকবো। আজ আমরা চলে এসেছি জাপানিজ টেম্পল পিস প্যাগোডা দেখতে। প্রথমেই দার্জিলিং শহর থেকে এই জাপানিজ টেম্পলের দূরত্ব প্রায় 10 মিনিট মতন লাগে গাড়িতে। এখানে দুটো টেম্পল রয়েছে, একটি হচ্ছে জাপানিজ টেম্পল আর একটা পিস অফ প্যাগোডা। জাপানের বৌদ্ধ সন্ন্যাসী নিয়োপনজান মায়োহোজি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নিচিদার্সো হোজি তত্ত্বাবধানে 1972 খ্রিস্টাব্দে এই টেম্পলের ভিত্তি স্থাপন হয়। তৃতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলার পর তিনি পৃথিবীতে শান্তি ও মানবতা প্রচারের জন্য পৃথিবীর নানা স্থানে এই ধরনের পিস প্যাগোডা, শান্তির প্যাগোডা তৈরি করেছিলেন। 1992 সালে দার্জিলিংয়ের এই প্যাগোডা উদ্বোধন হয়। টেম্পলের ভিতরে নিচিদার্সো হোজির ছবি আছে, তাছাড়া বুদ্ধের স্ট্যাচুও আছে। আর সকাল 4:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই টেম্পল আর পিস প্যাগোডা খোলা থাকে। এখানে কোনো এন্ট্রি ফি নেই। এই টেম্পলে সকালবেলা 4:30 থেকে 6টা আর বিকেলবেলা 4:30 থেকে 6:30 পর্যন্ত প্রার্থনা কক্ষে প্রার্থনা হয়। এই মন্দিরের প্রত্যেকটি দেওয়ালে প্রচুর ছবি টাঙানো রয়েছে। পিস প্যাগোডার ছবি, টেম্পলের ছবি, এখানে ভেতরে বৌদ্ধ সন্ন্যাসীদের ছবি, নানান রকম ছবি টাঙানো রয়েছে। বুদ্ধিস্ট টেম্পল দেখা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি পিস প্যাগোডা দেখতে। অনেকগুলি সিঁড়ি বেয়ে আপনাকে উপরে উঠে যেতে হবে, তবে সিঁড়িগুলো খুবই ছোট ছোট, উঠতে কোনো কষ্ট হবে না। আর দুপাশে রেলিং করা আছে, সেরকম অসুবিধা হলে আপনি রেলিং ধরে ধরে উঠতে পারেন। দার্জিলিংয়ের একটি উচ্চতম স্বাধীনভাবে দাঁড়িয়ে থাকা সৌধ হলো এই পিস প্যাগোডা। এই পিস প্যাগোডার দৈর্ঘ্য হচ্ছে 28.5 মিটার আর ব্যাসার্ধ হচ্ছে 23 মিটার। জাপানের নিজস্ব স্থাপত্য শৈলীতে তৈরি এই পিস প্যাগোডা। এই পিস প্যাগোডার ওপর থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু খুব সুন্দর লাগছে, দেখুন, দেখতে দারুণ লাগছে। পিস প্যাগোডার ওপরে আমরা উঠে এসেছি। প্যাগোডার ঠিক দুধারে দুটো সিংহের মূর্তি করা রয়েছে। এই প্যাগোডার মধ্যে আপনি গৌতম বুদ্ধের 4টে অবতারের 4টি রূপ দেখতে পারবেন। 4টি রূপের মূর্তি করা রয়েছে। একটি হলো উপবেষ্ট, একটি দণ্ডায়মান, একটি ধ্যানস্থ এবং একটি শায়িত। এছাড়াও বুদ্ধের জীবনের নানান রকম কাহিনীগুলো বর্ণনা করা রয়েছে এখানে প্যাগোডার চতুর্দিকে। গৌতম বুদ্ধের উপবেষ্ট মূর্তি হলো এটি।
গৌতম বুদ্ধের জীবনের নানান কাহিনী এখানে দেখুন কি সুন্দর অলঙ্করণ করা রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। বুদ্ধের 4 অবতারের দ্বিতীয় অবতার হলো শায়িত বৌদ্ধ। এটি হলো বুদ্ধের দণ্ডায়মান অবতার। এটি হলো বুদ্ধের চতুর্থ এবং শেষ অবতার ধ্যানস্থ অবতারের মূর্তি। আমরা জাপানিজ টেম্পল দেখে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব পশুপতি মার্কেট দেখতে, যেটা কিনা নেপালে অবস্থিত। সেখানে গিয়ে আমাদের আবার পারমিট করাতে লাগবে। পারমিট করানোর জন্য আপনার কাছে ভোটার কার্ড বা আধার কার্ড থাকাটা খুব জরুরি। এজন্য আপনি যখনই দার্জিলিং যাবেন, যদি নেপালের ভেতরে ঢুকতে আপনার ইচ্ছা হয়, তাহলে অবশ্যই আধার কার্ড বা ভোটার কার্ড সঙ্গে রাখবেন। আমরা চলে এসেছি পশুপতি মার্কেট দেখতে। আমরা এসছি এই দিক দিয়ে, এই দিকটা দিয়ে আমরা এসছি। এদিকটা হচ্ছে ভারতবর্ষ আর এদিকটা হচ্ছে নেপাল। এটা হচ্ছে নেপাল। চলুন, এখানে পারমিট চেক করাতে হয়। আপনার আধার কার্ড বা ভোটার কার্ড এখানে দেখবে, তারপর আপনাকে পারমিট দেবে, তবে আপনি ভেতরে ঢুকতে পারবেন। আমরা চলে এসেছি নেপাল বর্ডারের ভেতরে। এখানে বেশ কিছু দোকানপত্র সাজানো রয়েছে, আর আমাদের মেয়েদের তো জানেনই, দোকান দেখলেই আমরা একটু দাঁড়িয়ে পড়ি। তো সবাই এখানে দাঁড়িয়ে একটু এটা ওটা দেখছিলাম। এই হলো নেপাল বর্ডারের মেন তোরণ। এর ভেতরে এখন আমরা প্রবেশ করছি। আর ওইখানে যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখছেন, ওখান থেকে আমরা গাড়ি করব। চলুন ভেতরে যাই। পাহাড়ের এই জিনিসটা দেখুন, খুব ভাল লাগে। প্রত্যেকটা বাড়ির বারান্দায় ফুল গাছ দিয়ে সাজানো, কি সুন্দর লাগছে দেখতে। আমরা বর্ডারের এই মেন যে গেটটা, এই গেটের এখান থেকেই গাড়ি পাওয়া যায়। এখান থেকে আমরা দুটো গাড়ি করে নিয়েছিলাম, মারুতি টাইপের গাড়িগুলো। এক একটা গাড়ি আমাদের 750 টাকা পড়েছিল। দুটো গাড়িতে আমাদের 1500 টাকা নিয়েছিল। আর এই গাড়ি দুটো আমাদেরকে 4টে স্পট দেখাবে বলে নিয়ে উঠিয়েছিল।
তার মধ্যে একটি হচ্ছে পশুপতি মার্কেট, একটি হচ্ছে পশুপতি মন্দির, আর একটি বুদ্ধ পার্ক, আর একটি হচ্ছে চা বাগান। খুব সুন্দর পরিবেশটা। চলুন যাওয়া যাক, যতটুকুনি নেপালের ভেতরটা দেখা যায়। কি ভালো লাগছে দেখুন দেখতে। এখন আমরা ফার্স্টেই যাচ্ছি বুদ্ধ পার্ক দেখতে। ওই উঁচুতে দেখুন খুব উঁচু একটা বুদ্ধ মূর্তি দেখা যাচ্ছে। এইখানে আমরা এখন চলে এসেছি। আমরা এখন চলে এসেছি বুদ্ধ পার্কে। এখানে এক পাশে বুদ্ধ পার্ক, আর ওই যে বুদ্ধ পার্কের সামনে দিয়ে ব্রিজটা দেখছেন, ওই ব্রিজ দিয়েই আবার চা বাগানের মধ্যে আপনি ঢুকে যেতে পারবেন। বেশ কিছু সিঁড়ি উঠে গিয়ে তারপরে আপনাকে বুদ্ধ পার্কে বুদ্ধ স্ট্যাচুর সামনে উঠতে হবে। বুদ্ধ স্ট্যাচুটা দেখুন অনেক উঁচু, তবে আমি বলতে পারবো না যে ঠিক এটা কতটা উঁচু, কিন্তু অনেক খানিকটা উঁচু। আর পাশে চা বাগান, এত সুন্দর, মানে প্রকৃতিটা অদ্ভুত সুন্দর। এখানে আপনারা ঘোড়ায় করে ঘুরেও আসতে পারেন, ঘোড়ার ব্যবস্থাও আছে এখানে। আকাশটা খুব কালো হয়ে আছে ঠিকই, কিন্তু তবুও সুন্দর। চারপাশটা খুব ভালো লাগছে দেখতে। বুদ্ধ পার্কটি এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, এখনও এর কাজ চলছে, আর মনে হয় পুরো কাজ শেষ হলে আরও দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, এখানে বুদ্ধর মুখটা কিন্তু মাস্ক দিয়ে ঢাকা। এটা কেন, এর কারণ আমি জানি না। এই বুদ্ধ পার্কের ওপর থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় চারদিকের। কি ভালো লাগছে দেখুন, পুরো সবুজ চা বাগান, তার সাথে পাইনের বন, এত সুন্দর লাগছে, সত্যি মন ভরে যায়। অদ্ভুত সুন্দর। আপনারাও যদি আসেন দার্জিলিং ঘুরতে, তাহলে অবশ্যই এই নেপাল বর্ডারের ভেতরে ঢুকে এই সমস্ত অঞ্চলগুলো দেখে যাবেন, সত্যিই ভালো লাগবে। এত সুন্দর জায়গা। আমরা যখন বুদ্ধ পার্কের উপরে উঠছিলাম তখন যে ব্রিজটা দেখতে পেয়েছিলেন, এটা হলো সেই ব্রিজটা। এই ব্রিজটা বুদ্ধ পার্ক থেকে আপনাকে চা বাগানের ভেতরে ঢুকতে সাহায্য করবে। খুব সহজেই আপনি চা বাগানের অনেকটা উঁচুতে উঠে যেতে পারবেন এই ব্রিজ দিয়ে গিয়ে। আমরাও চলে এসেছি চা বাগানের ভেতরে। দেখুন চা বাগানের সেই চা পাতা যেগুলো তোলা হয়, ছোট ছোট সবুজ হলদে হলদে টাইপের পাতা, সেই পাতা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর এই সিঁড়ি রয়েছে না, এই সিঁড়ি দিয়ে আপনি অনেকটা উঁচুতে একদম চা বাগানের টপে উঠতে পারবেন। আমরা বুদ্ধ পার্ক আর চা বাগান দেখে তারপর পশুপতি মার্কেটে গেছিলাম, কিন্তু মার্কেটের ভিডিও আর করতে পারিনি। সবাই কেনাকাটায় এত ব্যস্ত ছিলাম যে ভিডিও আর করা হয়নি। যাক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে তিয়াশার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।